ওকে সো গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। চলো আমি তোমাদের নীলোৎপল স্যার আজকে চলে এসেছি। আমরা আজকে ক্লাস করব। গতকাল আমি তোমাদেরকে বায়োলজির একটা টপিক পড়িয়েছিলাম, ডাইজেস্টিভ সিস্টেম। আজকে আমি যে টপিকটা নিয়েছি সেটা হলো তোমাদের কথা হলো যে ইন্ডিয়ান পলিটি। গতকাল আমাকে মেজরিটি অফ স্টুডেন্টও বলেছিল যে বায়োলজি, তারপরেই কিন্তু যেটা ছিল সেটা হলো পলিটি। তোমরা হয়তো জানো যে স্যার এই পলিটি অ্যান্ড বায়োলজি, আমি ম্যাক্সিমাম জায়গাতে পলিটি অ্যান্ড বায়োলজি পড়াই। তো আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এমনটা নয় যে আমি শুধু পলিটি আর বায়োলজি পড়াবো। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, এইদিকে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, এই টপিকগুলো তোমাদের সব কভার করবো। ইংলিশের টপিকগুলো কভার করবো, এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড কোনটা চাইল্ড সাইকোলজি। তাহলে এই টপিকগুলো আমি কিন্তু কভার করবো। তোমাদের কোনো চিন্তা নেই যে পলিটি আর বায়োলজিতে আমরা কিন্তু আটকে থাকবো না। যাই হোক, আর সময় নষ্ট করবো না, আমি চলে যাই আমাদের সরাসরি টপিকে, না ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় সংবিধান। তো ভারতীয় সংবিধানের যে টপিকটা আমি আজকে আলোচনা করবো ভাবছি সেটা হলো ফান্ডামেন্টাল রাইট। কোনটা? ফান্ডামেন্টাল রাইট। ওকে, সো ফান্ডামেন্টাল রাইট কি বাবু? না ফান্ডামেন্টাল রাইট হচ্ছে একে বাংলায় বলে মৌলিক অধিকার। বাংলায় কি বলে? একে মৌলিক অধিকার বলে। তাহলে এটা ভারতীয় সংবিধানের কোথায় আছে? না এটা ভারতীয় সংবিধানের পার্ট 3 তে আছে। কোথায় এটা আছে? পার্ট 3 তে। তাহলে আমরা জানি যে প্রত্যেকটা পার্টে একটা নির্দিষ্ট সংখ্যক আর্টিকেল থাকে। যেমন ভাবে আমরা জানি যে 1 থেকে 4 পর্যন্ত কি আছে? পার্ট 1 আছে। 1 থেকে 4 পর্যন্ত কি আছে? পার্ট 1। তারপরে 5 থেকে 11 পর্যন্ত কি আছে? পার্ট 2। ঠিক আছে, পার্ট 2। এরকম ভাবে আমরা জানি যে প্রত্যেকটা পার্টের কিছু কিছু স্পেসিফিক আর্টিকেল আছে। ওকে, তাহলে পার্ট 3 তেও কিছু একটা আর্টিকেল থাকবে কি থাকবে না? কত থাকবে? না এখানে 12 থেকে 35 পর্যন্ত আর্টিকেল আছে। কেমন? দেখো এখানে 1 থেকে 4 পার্ট 1, 5 থেকে 11 শেষ হচ্ছে, মানে এখানে 12 শুরু হয়ে যাচ্ছে। তাহলে 12 থেকে 35 পর্যন্ত কি রয়েছে? না 12 থেকে 35 পর্যন্ত রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার, আমরা এটাকে বলছি। তাহলে এবার আমাদেরকে জানতে হবে যে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারের ধারণাটি ভারতীয় সংবিধানে কোথা থেকে নেওয়া হয়েছে। না আমরা এটা অবশ্যই জানি যে এটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে? না ইউএসএ সংবিধান থেকে নেওয়া। ইউএসএ মানে কি? না আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এই পার্ট 3 কে আমরা একটা স্পেশাল টার্মে ডাকি, সেই টার্মটা হচ্ছে ম্যাগনা কার্টা বলা হয়। কি বলা হয়? না ম্যাগনা কার্টা। সো হোয়াট ডাজ মিন বাই ম্যাগনা কার্টা? হোয়াট ডাজ মিন বাই ম্যাগনা কার্টা? ম্যাগনা কার্টা মানে কি? না ম্যাগনা কার্টা মানে হচ্ছে একটা বিশেষ প্রকারের অধিকার। ম্যাগনা কার্টা মানে কি? না একটা বিশেষ প্রকারের অধিকার, যে অধিকারটা এটা ইংল্যান্ডে শুরু হয়েছিল। আমরা যারা ইংলিশ লিটারেচার স্টুডেন্ট আমরা জানি যে এই ম্যাগনা কার্টা আমরা যখন কলেজে পড়ি তখন আমাদেরকে এই ম্যাগনা কার্টা বিষয়টার সঙ্গে আমরা পরিচিত হয়েছিলাম। তাহলে ম্যাগনা কার্টা হচ্ছে একটা বিশেষ প্রকারের অধিকার, যে অধিকারটা কি না জনগণকে দেওয়া হয়। তাহলে এই অধিকারটা আমাদের ভারতীয় নাগরিকরা পাবে কিনা? অবশ্যই পাবে। না কিসের বেসিসে পাবে? এই ফান্ডামেন্টাল রাইট কথাটার মানেই হচ্ছে রাইট, মানে হচ্ছে অধিকার। তাহলে এই ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার, একে আরো একটা নামে আমরা ডাকছি। কি নাম তার নাম হচ্ছে ম্যাগনা কার্টা। ক্লিয়ার হয়ে গেছে? এইটা আমাদের একটা নৈসর্গিক অধিকার। কি অধিকার? নৈসর্গিক। কেন নৈসর্গিক? কথাটা মানে কি? না জন্মের পরেই একটা শিশু ভারতবর্ষে জন্মাবে যে শিশুটা, সেই শিশুটা কি হবে? না এই অধিকারগুলো পেয়ে যাবে। কোনটা পাবে? না সে সিটিজেনশিপ পেয়ে যায়, ওটাকেও একটা নৈসর্গিক অধিকার। তারপরে এই ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারগুলো পেয়ে যাচ্ছে, তাই এগুলোকে আমরা নৈসর্গিক অধিকার বলছি। তাহলে এতদূর পর্যন্ত তোমাদের যদি ক্লিয়ার হয়ে থাকে বলো, তাহলে আমি প্রত্যেকটা আর্টিকেলকে নিয়ে ডিসকাশন করব। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমরা কি দেখলাম? আমি চলো একটা কুইক রিভিশন করে দিই। আমি বললাম যে এই ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের পার্ট 3 তে রয়েছে। এটাকে আমরা 12 থেকে 35 পর্যন্ত আর্টিকেল এখানে রয়েছে। এটা ইউএসএ বা আমেরিকার সংবিধান থেকে নেওয়া। একে ম্যাগনা কার্টা বলা হয়। ম্যাগনা কার্টা হচ্ছে একটা বিশেষ প্রকারের অধিকার। ক্লিয়ার? চলো, তাহলে এখানে আর্টিকেল কত থেকে আছে? 12 থেকে 35। তাহলে এই 12 থেকে 35 পর্যন্ত আর্টিকেল কি করব আমরা? না একে ধোঁয়া করে দেব। ক্লিয়ার? চল, তাহলে 12 আর্টিকেল 12 তে আমরা যাব। আর্টিকেল 12। ওকে, চল আর্টিকেল 12। এই আর্টিকেল 12 তে কি বলা আছে বাবু? না আর্টিকেল 12 তে বলা আছে, এখানে ডেফিনেশনের কথা বলা আছে। কিসের কথা? ডেফিনেশন। সো কিসের ডেফিনেশন? না ডেফিনেশন অফ এ ফান্ডামেন্টাল রাইট। আমি শর্টে এফআর লিখে দিচ্ছি। ওকে, সো ডেফিনেশন অফ এফআর বা ফান্ডামেন্টাল রাইটের কথা এখানে বলা হয়েছে 12 তে। তাহলে এই মৌলিক অধিকারের পরিভাষাটা কি? না মৌলিক অধিকারের পরিভাষাটা হচ্ছে যে আমরা যে এই বাক স্বাধীনতা, আমরা যাকে যা খুশি বলতে পারছি, যা আমাদের মানে বাক স্বাধীনতা আছে, আমরা যাকে যা খুশি যখন খুশি বলতে পারি, এই বিষয়টা আমরা যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরতে পারবো, আমাদেরকে যখন তখন চাইলে কেউ গ্রেপ্তার করতে পারবে না। ঠিক আছে, তো এই আমাদের গোপনীয়তা আমরা বজায় রাখতে পারবো, আমাদের কেউ প্রাণ নিতে পারবে না। এই সমস্ত বিষয়গুলো অনেক কিছু আছে। এই সমস্ত বিষয়গুলোকে এখানে আলোচনা করা হয়েছে। কোথায়? না এই 12 তে, আর্টিকেল 12 তে। তাহলে এই ডেফিনেশনটার কোথায়? ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার এর যে একটা ডেফিনেশন আছে, এই ডেফিনেশনটা ভারতীয় সংবিধানে কোথায় চর্চা করা আছে? না আর্টিকেল 12 তে। তাহলে এটা বোঝা গেছে। ওকে, এবার চলো আমরা কোথায় চলে যাই? না আর্টিকেল 13।
এবার আমরা চলে যাব আর্টিকেল 13 বা আর্টিকেল 13। এটা একটা বিরাট ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। এই আর্টিকেলটা কি না, এই আর্টিকেলটা হচ্ছে অল্পীকরণ বলা হয় এটাকে। অল্পীকরণ বিষয়টা কি না, পুরো ভারতের সংবিধানটাকে না এই আর্টিকেল 13 এ কিন্তু লাগাম দিয়ে রেখেছে। কিরকম না, আমরা জানি যে আমাদের আর্টিকেল 4 ওই 19-এর 4 কি আছে না, 19-এর 4 আছে আমাদের যে ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমরা বসবাস করতে ঘুরতে পারি। তাহলে ভারতবর্ষের যে কোনো প্রান্তে ঘুরতে পারি এটা যেমন আছে, এর সঙ্গে সঙ্গে আছে 19-এর 2 যে আমরা সভা করতে পারি। ঠিক আছে, কি করতে পারি আমরা না, 19-এর 2 বেসিসে আমরা কি করব না, সভা করতে পারি। তাহলে এই সভা করার যে অধিকারটা, তাহলে এমন নয় তো যে তুমি সভা করবে এবং তার জন্য সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হবে বা সাধারণ মানুষের ঘুরতে অসুবিধা হবে, এই বিষয়গুলো এখানে সব বলা আছে। কোথায় না, আর্টিকেল 13-তে। অর্থাৎ তোমার কোনো মৌলিক অধিকার অন্য মৌলিক অধিকারকে কিন্তু খর্ব করবে না। কেমন বিষয়টা বোঝা গেল? চলো তাহলে কি বললাম যে অন্য কোনো একটা মৌলিক অধিকার, কি বললাম যে এর ডেফিনেশনটা একটু তোমরা লিখে নেবে, আমি এরকম ভাবে জাস্ট বলে দিচ্ছি, এত বড়টা তো লেখা সব পসিবল না। যে স্বাধীনতার আগে তৈরি হওয়া কোনো অধিকার স্বাধীনতার আগে তৈরি হওয়া কোনো আইন এবং স্বাধীনতার পরে তৈরি হওয়া কোনো আইন যদি আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটগুলোকে খর্ব করে, তাহলে সেই আইনটা বাতিল বলে ঘোষণা করা হবে। ক্লিয়ার? তাহলে 1935-এর ভারত শাসন আইন অনুযায়ী একটা আইন আমাদের ভারতবর্ষে এসেছিল, সেটা হচ্ছে ট্রিপল তালাক। কি ছিল সেটা না, ট্রিপল তালাকের বিষয়টা ছিল। ওকে, সো এই ট্রিপল তালাক বা 3 তালাক যে আইনটা, এই 3 তালাক আইনটা কি না, 3 তালাক আইনটা ছিল যে আর কি কোনো বিবাহিত মুসলিম পুরুষ যদি তার স্ত্রীকে 3 বার তালাক 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 বলে দেয়, তাহলে কি হবে না, তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। তাহলে এইটা এটা সায়রা বানু উত্তরপ্রদেশ এর একজন মহিলা, তিনি একজন সম্ভবত তিনি এলাহাবাদ হাইকোর্টের একজন আইনজীবী। তিনি এতদিন পরে দেখলেন যে এই বিষয়টা তো একদম ঠিক না। কেন না, আমরা আর্টিকেল 21-এ আমরা জানি, এই আর্টিকেল 21-এ এটাও মৌলিক অধিকার, কেন না 12 থেকে 35 পর্যন্ত আছে। তাই এই আর্টিকেল 21 বলেছে আমরা কিন্তু চাইলেই কারো কিন্তু প্রাণ নিতে পারি না। আমাদের এখানে প্রাণ এবং দৈহিক স্বাধীনতার কথা বলা হয়েছে। তাহলে যখন আমরা কারো প্রাণ নিতে পারছি না, আমাদের দৈহিক স্বাধীনতা এখানে বলা হয়েছে। তাহলে একটা মুসলিম মহিলা সে যদি তার হাজবেন্ড তাকে তালাক 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 বলে দেয়, তার যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, তাহলে সেই মহিলাটির প্রাণ এবং দৈহিক স্বাধীনতা কিন্তু সোসাইটি তাকে খর্ব করে দিচ্ছে। তাই তিনি তখন সুপ্রিম কোর্টে আপিল করলেন যে এই আর্টিকেল 13-র বেসিসে এই ট্রিপল তালাকটাকে অ্যাবলিস্ট করে দেওয়া হোক। সুপ্রিম কোর্ট বিচার বিবেচনা করে দেখলেন যে একদম সত্যি কথা, এটা তো একদম সত্যি কথা যে ওই একজন মহিলার মুসলিম মহিলার সে আর কি যদি তার হাজব্যান্ড তাকে তালাক বলে দিচ্ছে, তাহলে সে বিবাহ বিচ্ছেদের পরে তার কিন্তু প্রাণ এবং দৈহিক স্বাধীনতা ততটা পরিমাণ থাকে না যতটা একজন সাধারণ মহিলার থাকে। তাই সেটাকে অ্যাবলিস্ট করে দেওয়া হয়েছে। তো একে মুসলিম পার্সোনাল ল বোর্ড বললো যে না, এই সমস্ত আইনগুলো দেখাশোনা করার দায়িত্ব আমাদের না, আমাদের পার্সোনাল ল বোর্ড আছে না। পার্সোনাল ল বোর্ডকে তখন সুপ্রিম কোর্ট বললো যে দেখুন আর্টিকেল 13 কি বলেছে না, স্বাধীনতার আগে তৈরি হওয়া কোনো আইন, কখন না স্বাধীনতার আগে, অর্থাৎ সংবিধান লাগু হওয়ার আগে। তাহলে সংবিধান আমাদের লাগু কবে হয়েছিল না, আমরা জানি 26শে জানুয়ারি 1950 থেকে আমাদের ভারতের সংবিধানটাকে ইমপ্লিমেন্টেশন বা লাগু করা হয়েছিল। তাহলে তার আগে তৈরি হওয়া কোনো আইন এবং তারপরে তৈরি হওয়া কোনো আইন যদি আমাদের কোনো মৌলিক অধিকারকে খর্ব করে, তখন সেই আইনটা কি হবে না, সেটাকে বাতিল বলে ঘোষণা করা হবে। ক্লিয়ার? তাহলে আর্টিকেল 13 কি না, এখানে অল্পীকরণের বিষয়টা বলা হয়েছে, পুরো সংবিধানটাকে এর লাগামের মতো ধরে রাখে। এম আই ক্লিয়ার? চল তাহলে আর্টিকেল 13 যদি এবার ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, তাহলে আমরা আর্টিকেল 14-তে চলে যাব, আলোচনা করব। না আর্টিকেল 14 কি বলেছে দেখো না, আর্টিকেল 14 আমাদের কি বলেছে, আর্টিকেল 14 বলেছে যে we are all equal in front of law, we are all equal in front of law, we are all equal in front of law। অর্থাৎ আইনের চোখে আমরা কিন্তু সবাই সমান। ঠিক, আইনের চোখে আমরা সবাই সমান, এই জিনিসটা এখানে বলা হয়েছে। তাহলে আইনের চোখে সবাই সমান এই বিষয়টা কি রকম বলো, কি রকম আইনের চোখে আমরা সবাই সমান এই বিষয়টা কিরকম না, দেখবে তোমরা যদি কেউ কোর্টে গেছো, কোর্টে যাওয়ার যদি কারো অভিজ্ঞতা আছে, তাহলে তোমরা দেখতে পাবে যে সেখানে একজন মহিলা, ঠিক আছে, একটা মূর্তি করা থাকে একজন মহিলা, তিনি তার চোখ বাঁধা থাকে এবং তিনি একটা হাতের দাড়ি পাল্লা নিয়ে থাকে তারাজু। তো তিনি কি শো করেন, তিনি এটা শো করেন যে আর কি আমার সামনে নরেন্দ্র মোদী বসে আছে, না মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে, না নীলোৎপল মণ্ডল বসে আছে, না অন্য কোনো একটা সাধারণ আখুনা কাকা বসে আছে, কে বসে আছে উনি, ইট ডাজন্ট ম্যাটার, এটা কিন্তু ম্যাটার করে না। উনি কি বলছেন না, উনি বলছেন আমার চোখ তো বাঁধা আছে ঠিক আছে, কিন্তু আমার কান খোলা আছে। আমি আমার প্লিডারদেরকে বলি, অর্থাৎ প্লিডার মানে উকিল, সেই প্লিডারদেরকে বলে
যে তোমরা বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ তোমরা দুজন কোর্টের ওই কেসটাকে, যে কেসটা অ্যারাইজ হয়েছে সেই কেসটাকে বাদানুবাদ করে, কনভারসেশন করে তোমরা সঠিকটা উত্থাপন করো এবং আমাকে শোনাও, আমি শুনে সঠিক বিচার দেব এবং সমানভাবে বিচার দেব। আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন করব না, অর্থাৎ আমরা কারোর সঙ্গে কোনো বিভেদ করব না। এই বিষয়টাই এখানে বলা হয়েছে কোথায়, আর্টিকেল 14-এ। এম আই ক্লিয়ার? তাহলে ওনাকে কি বলা হয়, ওনাকে ন্যায়মূর্তি বলা হয়। ওকে, চল, কাকে না, যে জাজ বসে থাকেন, অনেক বড় পোস্ট একটা। ক্লিয়ার? তাহলে বোঝা গেছে এতদূর তোমাদের? দেখো 12তে আমি কি বললাম না, আর্টিকেল 12তে বলেছে ডেফিনেশন অফ ফান্ডামেন্টাল রাইট, 13তে বলেছে উল্পীকরণের কথা, এটার ফলে ট্রিপল তালাক যে লটা সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল। আর্টিকেল 14 বলেছে যে উই আর অল ইকুয়াল ইন ফ্রন্ট অফ ল, অর্থাৎ আইনের চোখে আমরা কিন্তু সবাই সমান, আমাদের সঙ্গে রাষ্ট্র বা আমাদের সঙ্গে দেশ কিন্তু কোনো রকম ডিসক্রিমিনেশন করে না। ক্লিয়ার? চল, তাহলে 14 হয়ে গেছে, সবাই বুঝতে পেরেছো? ওকে, দেন এবার আমরা চলে আসবো আর্টিকেল 15-এ। কোথায় চলে আসবো আমরা না, আমরা চলে আসবো আর্টিকেল 15। আর্টিকেল 15, চলো আর্টিকেল 15 কি বলেছে বাবু না, আর্টিকেল 15 যেটা বলেছে, আর্টিকেল 15 হচ্ছে যে চারটা এখানে শব্দ আছে। কোন কোন চারটা শব্দ? এই চারটা শব্দ হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে যে জাতি, ধর্ম, বর্ণ এবং লিঙ্গ, এই চারটা শব্দ। ওকে, তো জাতি, ধর্ম, বর্ণ এবং এই লিঙ্গ, এই চারটার বেসিসে আমাদেরকে কিন্তু কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। ডিসক্রিমিনেশন মানে বিভেদ করা কিন্তু যাবে না। কোন চারটার বেসিসে না, এই চারটা ওয়ার্ড, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কোনো মানুষের সঙ্গে কোথায় না, কোনো গভর্নমেন্টের প্লেসে, সরকারি সার্বজনিক স্থানে, পাবলিক প্লেসে, ঠিক আছে, কোনো পাবলিক প্লেসে, ঠিক আছে, পাবলিক প্লেস, দ্যাট মিন্স এটাকেই আমরা বলবো যেটা কোনো গভর্নমেন্ট সেক্টরে। কোথায় না, গভর্নমেন্ট সেক্টর। এই গভর্নমেন্ট সেক্টরে আমরা কিন্তু কোন রকম ভাবে আমাদেরকে কেউ ডিসক্রিমিনেশন করতে পারবে না। কোন চারটার বেসিসে না, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, এই চারটার নির্বিশেষে আমাদের সঙ্গে কিন্তু কোন রকম কোনো ভেদাভেদ করা যাবে না। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা কিরকম না? আমি বললাম যে আর্টিকেল, আমি আবার বলে দিচ্ছি, জাস্ট একবার শুনে নাও ভালো করে, যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কোনো মানুষের সঙ্গে কোনো গভর্নমেন্ট সেক্টরে কিন্তু ভেদাভেদ করা যাবে না, ডিসক্রিমিনেশন করা যাবে না। ক্লিয়ার? আমাদেরকে কিন্তু ইকুয়ালি ট্রিট করতে হবে প্রত্যেকটা পিপলকে। কে বলছে এটা না, রাষ্ট্র বলছে। আমরা জানি যে এইগুলো যদি আমাদের কোনো রকম ভাবে খর্ব হয়, আমাদের একটা সব থেকে বড় জিনিস আছে, সেটা হলো আর্টিকেল 32। এই আর্টিকেল 32 একে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন বি আর আম্বেদকর। তো এই আর্টিকেল 32 অনুযায়ী আমরা কোথায় যেতে পারবো? আমরা এসসি তে যেতে পারবো। হোয়াট ডাজ মিন বাই এসসি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম এসসি? সুপ্রিম কোর্ট। এন্ড এখানে আরো একটা জিনিস আছে, আর্টিকেল 226 অর্থাৎ 226 অনুসারে আমরা কিন্তু এইচসি তে যেতে পারবো বা হাইকোর্টে যেতে পারবো। বোঝা গেছে? তাহলে কোনগুলোর বেসিসে না, পুরো মৌলিক অধিকার যদি খর্ব হয়, আমাদের মৌলিক অধিকার যদি কোনোভাবে খর্ব হয়, তাহলে আমরা কি করতে পারবো না, এই দুটো আর্টিকেলের অনুযায়ী, আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট, আর্টিকেল 226 অনুযায়ী হাইকোর্টে আমরা যেতে পারবো। তাহলে বলো 15 বুঝতে পারলে কিনা? এইগুলো তো আমি পরে আসবো, এই 32 আর 226 এগুলো তো আমি পরে আসবো। আগে তোমরা বলো এই বিষয়গুলো বুঝতে পারলে কিনা, এই বিষয়গুলো বুঝতে পারলে কিনা, অর্থাৎ 15 বুঝতে পারলে কিনা, যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কোনো মানুষের সঙ্গে সরকারি সেক্টরে ভেদাভেদ করা যাবে না। ক্লিয়ার? অর্থাৎ তুমি যদি কোনোদিন ডিএম অফিস যাও এবং ডিএম অফিস যাওয়ার পরে তুমি যদি দেখতে কালো হও, তুমি যদি দেখতে নিচু জাতির হও, তুমি যদি স্ত্রী হও, ঠিক আছে, বা অন্য কোনো ধর্মের হও, খ্রিস্টান ধর্মের হও, জৈন ধর্মের হও, তাহলে তোমাকে কি ডিএম অফিস বাধা দেবে না? তুমি জৈন, তোমাকে বাধা দেবো, তুমি মুসলিম, তোমাকে বাধা দেবো, তুমি হিন্দু, তোমাকে বাধা দেবো, তুমি দেখতে কালো, তুমি বাধা পাবে, তুমি ফর্সা, তুমি বাধা পাবে, তুমি নিচু জাতের, তুমি দলিত, তুমি মহাদলিত, তুমি বাধা পাবে। এই বিষয়গুলোতে কিন্তু আমাদেরকে কোনো সরকারি সেক্টরে কিন্তু আমাদের সঙ্গে ভেদাভেদ করা যায় না বা যেতে পারে না। এম আই ক্লিয়ার? ওকে, চল 15 হয়ে গেছে। এবার আসবো আমরা আর্টিকেল 16 অর্থাৎ আর্টিকেল 16। এই আর্টিকেল 16 তে কিসের কথা বলা হয়েছে বলো? তোমরা কি জানো যে আর্টিকেল 16 তে কিসের না, এখানে সরকারি চাকরিতে সমান অধিকার। ওকে, সরকারি চাকরিতে এখানে সমান অধিকারের কথা বলা হয়েছে। ওকে, সরকারি চাকুরিতে সমান অধিকার,
ওকে, সরকারি চাকরিতে সমানাধিকারের বিষয়টা কোথায় আলোচনা করা হয়েছে? না আর্টিকেল 16 এ আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে এই সরকারি চাকরিতে সমানাধিকার মানে কি? না আমরা যে কোনো জাতের হই না কেন, যে কোনো ধর্মের হই না কেন, যে কোনো বর্ণের হই না কেন, যে কোনো লিঙ্গের হই না কেন, আমাদের কিন্তু সরকারি চাকরিতে সবার সমান অধিকার আছে। কিন্তু এই যে আমি বললাম যে কোনো জাতের হই না কেন, যে কোনো ধর্মের হই না কেন, তো তোমরা আমাকে বলবে যে স্যার তাহলে এসসি এসটি ওবিসি এদেরকে রিজার্ভেশন কেন দেওয়া হয়? না কেন দেওয়া হয় শোনো, এটা হচ্ছে একটা পজিটিভ ডিসক্রিমিনেশন। কি ডিসক্রিমিনেশন? এটা হচ্ছে একটা পজিটিভ ডিসক্রিমিনেশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা পজিটিভ ডিসক্রিমিনেশন। তার মানে কি? এটা আর কি পজিটিভ মানে সকারাত্মক বলা হয়। ঠিক আছে, ইতিবাচক বিভেদ কি রকম? না যখন আমাদের সংবিধান তৈরি হয়েছিল তখন আমাদের শিডিউল ছিল 8টা। ওই শিডিউল 8টার আমাদের 5 নম্বরে কি আছে জানো? এসসি এসটিদের কথা বলা হয়েছে। তো তখন ওই মহাত্মা গান্ধীর রামরাজ্য নীতি অনুসারে 1950 থেকে 1960 পর্যন্ত এই 10 বছর এসসি এসটিদেরকে কি দেওয়া হয়েছিল? না রিজার্ভেশন দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল এসসিদেরকে? না রিজার্ভেশন দেওয়া হয়েছিল। ঠিক আছে, কেন? না না মহাত্মা গান্ধী রাম রাজ্যের কনসেপ্ট তিনি বলেছিলেন যে রাম রাজ্য হবে। তাহলে রাম রাজ্য বিষয়টা কি? না তিনি বলেছিলেন প্রত্যেকটা মানুষকে ইকুয়ালি ট্রিট করতে হবে। অর্থাৎ কোনো মানুষের গ্রাফটা সমাজে অনেক উঁচু হয়ে গেছে আর কোনো মানুষের অনেক নিচু আছে, এইটা কিন্তু হওয়া চলবে না। প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? না ইকুয়ালি ট্রিট করতে হবে। তো রাম রাজ্য মানে ওই ডিজে বাজিয়ে জয় শ্রীরাম নয়। রাম রাজ্যর মানে হচ্ছে মহাত্মা গান্ধী বলেছিলেন যে প্রত্যেকটা মানুষের কিন্তু ইকুয়ালি, অর্থাৎ অনিল আম্বানির কাছে, মুকেশ আম্বানির কাছে যত টাকা আছে, রতন টাটার কাছে যত টাকা আছে, নীলোৎপল মণ্ডলের কাছেও কিন্তু তত টাকাই থাকা উচিত। ঠিক এইটাই হচ্ছে রাম রাজ্য। বাট ওইটা কি তখন কমপ্লিট হয়েছিল? অর্থাৎ এই 1960 এসে কি এই বিষয়টা কমপ্লিট হয়েছিল যে আমরা কি ওই এসসি এসটিদেরকে প্রত্যেককে ইকুয়ালি গ্রাফটা মানে করে দিতে পেরেছিলাম? না, পারিনি। ওই জন্য তারপরে তখন কি হয়েছে? না 1960-এর পরে তোমরা বলবে যে স্যার এটাকে অ্যাবলিশ করে দেওয়া হলো না কেন? না তারপরে এটা একটা এই এসসি এসটিদের রিজার্ভেশনটা একটা পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে। এখন যদি কোনো গভর্নমেন্ট চায় যে কাল থেকে আর এসসি এসটি বলে কোনো রিজার্ভেশন থাকবে না, বলে নরেন্দ্র মোদী সরকারটা থাকবে, সরকারটাই পড়ে যাবে। কেন? না এসসি এসটিদের প্রচুর এমপি আছে, তারা কি তখন তাকে সমর্থন করবে? সমর্থন করবে না। বোঝা গেছে? চলো তাহলে এইটা আমরা দেখলাম কি যে এসসি এসটিদের রিজার্ভেশনের কথা তা কি? এটা হচ্ছে একটা পজিটিভ ডিসক্রিমিনেশন মানে ইতিবাচক বিভেদ। তাহলে এটা কোথায় আছে? আর্টিকেল 16 এ রয়েছে, সরকারি চাকরিতে কিন্তু সমান অধিকার। এম আই ক্লিয়ার? চলো তাহলে আর্টিকেল 16 যদি বোঝা হয়ে গেছে, এবার আমরা চলে আসবো আর্টিকেল 17 এ। কোথায় আমরা চলে আসবো? না আমরা চলে আসবো আর্টিকেল 17। আর্টিকেল 17 এ কিসের কথা বলা হয়েছে জানো? না আর্টিকেল 70 তে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতার কথা বলা হয়েছে। চলো আর্টিকেল 17 এখানে কিসের কথা বলা হয়েছে? আনটাচেবিলিটি। ওকে, আনটাচেবিলিটি। তাহলে আনটাচেবিলিটি কথাটার বাংলা আমি লিখে দিচ্ছি অস্পৃশ্যতা। ওকে, অস্পৃশ্যতা মানে কি? অস্পৃশ্যতা মানে হচ্ছে ছোঁয়াছুত করা। অর্থাৎ কেউ আর কি দলিত ক্লাসের পিপল, কেউ একদম নিচু জাতির পিপল বা আরো নিচু জাতির পিপল, এই ব্যাপারটা বিহার এবং উত্তরপ্রদেশে অনেক বেশি আছে যে দলিত অ্যান্ড মহাদলিত এই বিষয়গুলো। তো এটা কি বলেছে? না এইটা কিন্তু করা যাবে না। কি বলা আছে? না এই অস্পৃশ্যতা বা কোনো মানুষের সঙ্গে আমরা কিন্তু বিভেদমূলক বা ওইরকম ছোঁয়াছুত আমরা করতে পারি না। প্রত্যেকে আমাদেরকে ইকুয়ালি ট্রিট করতে হবে। দেখবে তোমরা এখনো দেখবে যে আমাদের সোসাইটিতে কিছু কিছু মানুষ আছে যারা আপার ক্লাস, সোকল্ড আপার ক্লাস, ঠিক আছে, যারা সোকল্ড আপার ক্লাস, তারা কি করে দেখবে না যারা ওই নিচু জাতির মানুষ, যাদেরকে সোকল্ড নিচু জাতির মানুষ বলা হয়, তাদের সঙ্গে কিরকম ভেদাভেদ করে না ও যদি বাড়িতে আসে বলবে যে তুই ওই বাড়ির দাওয়াটাতে বস, তুই ওখানে মাটিতে বস, ওকে যদি চাও খেতে দেয় বলে চায়ের কাপটা তুই ধুয়ে দিয়ে যা। তো আমার এক স্টুডেন্ট সেদিন আমাকে বলছে যে জানেন স্যার আমাদের ও আর কি অনেক আপার ক্লাস মানে সোকল্ড আপার ক্লাস, তো ও বলছে যে জানেন স্যার আমার ঠাকুমা কি করে জানেন না, পুজোর ফুলটা তোলা করায় আমাদের বাড়ির যে চাকরটা আছে তাকে দিয়ে, সে নিচু জাতির মানুষ, এবং ওই ফুলটা তুলে দেওয়ার পরে ও বলছে ওটাকে ওখানে রেখে দিতে হয়। ঠিক আছে, ওই একটা বাড়ির যে ইয়েটা আছে চাতালটা, ঠিক আছে, উঠোনের যে চাতালটা সেখানে বলে রেখে দে। ও ঠাকুমা গিয়ে কি করে না ওই ফুলগুলোতে গঙ্গা জল ছেটায়, আগে ওটা শুদ্ধ করে ফুলটাকে, তারপরে ওটাকে পুজোর কাজে লাগায়। তাহলে চিন্তা করতে পারছো তোমরা যে আমাদের মেন্টালিটি এখনো ভারতবর্ষে কোন জায়গায় পৌঁছে আছে আর কি।
ঠিক আছে, পৌঁছে গেছে নয়, কোথায় তলিয়ে গেছে বা কোথায় রয়েছে আর কি এখনো ভারতবর্ষে। আমরা দেখলাম কিছুদিন আগেই দেখেছিলাম ওই করোনার সময় যে কোভিড যখন মহামারী চলছিল, যে উত্তরপ্রদেশের একটা গ্রামে একটা দলিত তার আর কি মরদেহটাকে ওই ইয়েদের পাড়া দিয়ে, উঁচু জাতির মানুষদের পাড়া দিয়ে কিন্তু নিয়ে যেতে পারছিল না, তাকে 4-5 কিলোমিটার ঘুরে ঘুরে নিয়ে যেতে হয়েছে। কেন না, সে ছিল নিচু জাতির মানুষ বলে, আর কিচ্ছু নয়। তাহলে এই অস্পৃশ্যতা বা কোনো মানুষকে কিন্তু আমরা ছোঁয়াছুত করতে পারবো না। পারবো কি না, সংবিধান আমাদের বলছে আমরা কিন্তু পারবো না। চলো ক্লিয়ার, আর্টিকেল 17 বোঝা হয়ে গেছে। চলো এবার আমরা চলে আসি আর্টিকেল 18 বা আর্টিকেল 18-তে। এখানে কিসের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে অ্যাবলিশমেন্ট অফ অ্যাওয়ার্ড, অ্যাবলিশমেন্ট অফ টাইটেল, অ্যাবলিশমেন্ট অফ টাইটেল, অর্থাৎ কোনো উপাধি রাখা যাবে না। কিরকম উপাধি রাখা যাবে না? না, আমাদের দেশটা যখন স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষে ওই জমিদারি প্রথাটা ব্যাপক রকম প্রচলন ছিল। জমিদাররা ছিল অনেক আপার ক্লাস মানুষ এবং সোসাইটির তারা একটা রিকগনাইজড পার্সন হিসেবে তাদেরকে ধরা হতো, যে তারা হচ্ছে অনেক অনেক উচ্চ জাতির মানুষ, অনেক উচ্চ আতিবর্গ। ঠিক আছে, তো তখন তারা নিজেরা উপাধি নিতেন এবং তারা নিজেরাই এরকম বলতেন যে তাদের আশেপাশের যতটা জমিদারি এলাকা ছিল তাদের পিপলরা তাদেরকে কি বলতো না, তাদেরকে বলতো রাজা, কেউ কেউ উপাধি নিত রায় বাহাদুর, কেউ কেউ উপাধি নিত রায় দুর্লভ। তাহলে তখন যখন আর কি সংবিধানটা আমাদের ইমপ্লিমেন্টেশন বা লাগু হলো, তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট দেখলেন যে কোনো মানুষকে আর কি কেউ যদি একটা সোসাইটির একটা পিপলকে কেউ যদি রাজা, রায় বাহাদুর এইসব উপাধি আর কি দিতে থাকে, তখন কি হবে না, তখন সেই মানুষটার একটা ডমিনেট করার চিন্তা ভাবনা থাকবে। তাই কি বলা হলো যে কোনো রকম কোনো উপাধি রাখা যাবে না। কখন না, ওই উপাধিটা রাখা যাবে না। ঠিক আছে, কিন্তু এর একটা পজিটিভ ডিসক্রিমিনেশন আছে। কিরকম পজিটিভ ডিসক্রিমিনেশন? না, আমরা তো কোন উপাধিগুলো রাখতে পারবো না বললাম না, নিজের থেকে গ্রহণ করা। ধরো কাল আমি আমার স্টুডেন্টদের সবাইকে বললাম যে কাল থেকে তোরা আমাকে সবাই রায় বাহাদুর বলে ডাকবি, আমার স্টুডেন্টরা কি আমাকে ডাকবে? না, ডাকবে না। কেন না, এখন ওই প্রসেসগুলো চলে গেছে। কিন্তু আমি যদি পিএইচডি করে ডক্টরেট উপাধি নিই, আমি যদি সেনাতে থেকে কর্নেল উপাধি নিই, সেনা থেকে আমি যদি কর্নেল নিই, ওকে, সেনা থেকে আমি যদি সেনাতে আমি পোস্টেড থাকতাম, তাহলে সেনা থেকে আমি যদি কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এই সমস্ত উপাধিগুলো আমি যদি নিতে পারি, তাহলে কিন্তু আমি সেগুলো ইউজ করতে পারবো। আর কোনটা ইউজ করতে পারবো না, ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি আমাকে পদ্মশ্রী দেয়, পদ্ম পুরস্কার দেয়, পদ্মবিভূষণ দেয়, ঠিক আছে, ভারতরত্ন দেয়, তাহলে এই সমস্ত উপাধিগুলোও কিন্তু আমি রাখতে পারবো। অর্থাৎ আমরা কি দেখলাম না, পড়াশোনা করে ডিগ্রি অর্জনগুলো আমরা ব্যবহার করতে পারবো, আর সেনা থেকে বিভিন্ন রকম যে উপাধিগুলো দেওয়া হয় সেগুলো আমি ব্যবহার করতে পারবো। ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদেরকে যে সমস্ত উপাধিগুলো দেবে, পদ্ম পুরস্কার, ভারতরত্ন, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা চাইলে নিজের থেকে কিন্তু কোনো রকম কোনো উপাধি আমরা নিতে পারবো না। এম আই ক্লিয়ার? চলো আর্টিকেল 18 শেষ। ঠিক আছে, চলো এবার আমরা চলে আসবো কোথায় না, বোঝা গেছে। এবার আমরা চলে আসবো আর্টিকেল 19-এ। আর্টিকেল 19 কি আছে দেখো না, তার আগে এই আর্টিকেল 19 বলার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলি। আমরা দেখলাম যে এই 14 থেকে 18 কত থেকে না, আর্টিকেল 14 থেকে 18 পর্যন্ত যে ইকুয়ালিটি গুলো, যে আর কি মৌলিক অধিকার গুলো আছে, এদেরকে আমরা কি বলি না, এদেরকে আমরা বলি ইকুয়ালিটি। কিসের রাইট না, স্বাধীনতার অধিকার। ওকে, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটির কথা আমরা বলি, ইকুয়ালিটি। এর মানে কি না, এর মানে হচ্ছে যে আর কি সাম্যের অধিকার। বাংলায় কি বলে? সাম্যের অধিকার। দেখো 14 থেকে 18 পর্যন্ত আমরা যে আর্টিকেলগুলো পড়লাম, এই আর্টিকেলগুলোতে কি বলা হচ্ছে না, সবাই সমান, উই আর অল ইকুয়াল। আমাদের গ্রাফটা সবার একই, আমাদেরকে কিন্তু রাষ্ট্রের চোখে আমরা সবাই সমান, প্রত্যেকটা জায়গায় আমরা সমান। আমরা কেউ কিন্তু রাষ্ট্র আমাদের সঙ্গে বা দেশ আমাদের সঙ্গে বা গভর্নমেন্ট আমাদের সঙ্গে কিন্তু কোনো রকম কোনো ভেদাভেদ করছে না, আমরাও কিন্তু করতে পারবো না কারোর সঙ্গে। তাই এখানে এই ইকুয়ালিটি কথাটা এখানে যুক্ত আছে। সাম্য বলা হয়, বাংলায় কি বলা হয়? সাম্য। ওকে, চলো তাহলে এই আর্টিকেল 14 to 18 আমরা দেখলাম। এবার আমরা কোথায় চলে আসবো? এবার আমরা চলে আসবো আর্টিকেল 19-এ। ওকে, এবার আসবো আমরা আর্টিকেল 19। এই আর্টিকেল 19 কি না, এখানে অনেকগুলো স্বাধীনতার কথা বলা হয়েছে। ঠিক আছে, অনেকগুলো স্বাধীনতার কথা বলা হচ্ছে। তাহলে এই 19টাকে আমরা 1, 2, 3 করে ভাগ করব। তাহলে 19-এর 1-এ বলেছে কি না, এখানে বাক স্বাধীনতা। কিসের কথা বলা হয়েছে এখানে? এখানে বলেছে বাক স্বাধীনতা। ওকে, রাইট টু স্পিচ, বাক স্বাধীনতা। এখানে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। তাহলে বাক স্বাধীনতা কি না, আমি যাকে খুশি যা খুশি বলতে পারি, কেউ আমাকে বাধা দিতে পারবে না। আমি যাকে খুশি যা বলবো। ঠিক আছে, একটা কথা আমি বেশ ভালো শুনেছিলাম যে इंडिया एक ऐसा देश है जहां हवाई चप्पल पहनने वाला आदमी भी हवाई जहाज में घूमने वाला प्राइम मिनिस्टर को गाली दे सकते हैं कि आप गलत कर रहे हैं। ঠিক আছে,
এটাই হচ্ছে আমাদের এই বাক স্বাধীনতার অধিকার। কত নাম্বার? 19-এর 1-এ বলা হয়েছে। তাহলে এখানে কি শুধু বাক স্বাধীনতা আছে? না, বাক স্বাধীনতা এখানে নেই, এখানে আরো দুটো জিনিস আছে। একটা হচ্ছে তোমার আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আর একটা আছে প্রেস, প্রেসের স্বাধীনতা এখানে বলা হয়েছে। প্রেস মানে কি? না, সংবাদপত্রের স্বাধীনতা। দেখবে যারা জার্নালিস্ট হয় তারা দেখবে যা খুশি বলে, যাকে যা খুশি, মানে তাদের একটা অন্যরকম স্বাধীনতা থাকে, সব জায়গাতে তাদের আর কি পারমিশন থাকে, যে কোনো জায়গাতে তারা যেতে পারে, বা বিভিন্ন রকম স্বাধীনতা তারা থাকে, একটা স্পেশাল পারমিশন তারা পায়। তো এই পারমিশনটা কোথা থেকে তারা পাচ্ছে? এই 19-এর 1 থেকে পাচ্ছে। আর আরটিআই আমরা যে বলি কোনো তথ্য জানার অধিকার, রাইট টু ইনফরমেশন, এটাও আমরা কোথা থেকে পেয়েছি? না, এই 19-এর 1 থেকেই আমরা পেয়েছি বাবু। ক্লিয়ার? চল তাহলে 19-এর 2-এ আমরা দেখবো কি না, 19-এর 2-এ কি আছে বলো? কেউ জানো 19-এর 2-এ কি আছে? না, 19-এর 2-এ যে বিষয়টার কথা বলা হয়েছে সেটা হলো সভা করার অধিকার বিনা হাতিয়ার নিয়ে। কি হাতিয়ার নিয়ে? না, বিনা হাতিয়ার, উইদাউট এনি আর্মস। ইংলিশে সুবিধা হবে না, ঠিক? বাংলা আমার একটু লিখতে প্রবলেম হয়, আই এম সরি। ঠিক আছে, আমি ইংলিশে লিখছি যে আর কি আমরা কি করতে পারবো? right to arrange a meeting without any arms, অর্থাৎ এর বাংলা মানেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন রকম হাতিয়ার ছাড়া, কি বললাম? কোন রকম হাতিয়ার ছাড়া আমরা কিন্তু সভা করতে পারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে, কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। পারবো কিনা? সভা করতে পারবো কিনা? আমি যদি তোমাদেরকে, আমার স্টুডেন্টদেরকে নিয়ে বলি যে চলো কালকে আমরা কি করব? একটা সভা করব, যে সভাটা দেখি না এইরকম একটা কিসের বেসিসে, যে না গভর্নমেন্ট আমাদেরকে এখনো এসএসসিতে রিক্রুট কেন করছে না, কেন নোটিফিকেশন আসছে না, আমি এর বেসিসে একটা সভা ডাকতে পারি কিনা? একটা সভা আমি অ্যারেঞ্জ করতে পারি কিনা? আমি নিশ্চয়ই একটা সভা অ্যারেঞ্জ করতে পারি। কিসের বিষয়ে? না আর কি উইদাউট কোনো রকম হাতিয়ার ছাড়া। কিন্তু সেখানে ওই সভাটাতে কিন্তু কোনো রকম আমরা হাতিয়ার নিয়ে যেতে পারবো না। আমরা একটা স্টেন গান নিয়ে সভা করতে পারবো, আর তলোয়ার নিয়ে সভা করতে পারবো? পারবো না। ঠিক আছে, চল তাহলে এটাই 19-এর 2-এ বলা হয়েছে। 19-এর 3-এ কি বলা হয়েছে? না, 19-এর 3-এ বলা হয়েছে কি না, সংগঠন বানাতে পারবে, অর্গানাইজেশনের কথা বলা হয়েছে। ওকে, অর্গানাইজেশন আমি ফর্ম করতে পারবো, অর্গানাইজেশন ফরমেশন, অর্থাৎ আমরা কিন্তু চাইলেই যে কোনো একটা সংগঠন বানাতে পারবো। কি পারবো? না, চাইলেই আমরা যে কোনো একটা সংগঠন বানাতে পারবো। কিরকম সংগঠন? না দেখো এখানে বলেছে, এই 19-এর 2-এ বলেছে কি না, আমি সভা করতে পারবো, মিটিং করতে পারবো। তারপরে কি শুধু মিটিং করলেই হবে? না, একটা সংগঠন বানাতে হবে। তাহলে একটা সংগঠন, আমি একটা অর্গানাইজেশন ফর্ম করতে পারবো। আমি যদি কালকে এটা বলি অল পুরুলিয়া বেকার অ্যাসোসিয়েশন, ঠিক আছে, অল পুরুলিয়া বেরোজগার অ্যাসোসিয়েশন, ওকে, এরকম যদি একটা আমি অর্গানাইজেশন বানাই, ঠিক আছে, গভর্নমেন্ট কি আমাকে বাধা দেবে? না, আমাকে বাধা দিতে পারবে না গভর্নমেন্ট। কেন? না, এটা মৌলিক অধিকারে আছে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো তাহলে ওইরকম যদি একটা অর্গানাইজেশন আমরা বানাই, তো তোমরা আমাকে সাপোর্ট করবে কিনা বলো? ঠিক আছে, চলো তাহলে এটা আমরা দেখলাম 19-এর 1-এ কি না, বাক স্বাধীনতা। আমরা যা খুশি বলবো, শুধু ভালো বললেই হবে না, আমাদেরকে মিটিং করে লোক জড়ো করতে হবে, মিটিং করতে হবে। তাহলে মিটিং শুধু করলেই হবে না, তারপর একটা অর্গানাইজেশন বা একটা সংগঠন বানাতে হবে। ক্লিয়ার? তাহলে তিনটা জিনিস বোঝা গেল। এগুলো একদম সিকোয়েন্সে আছে। দেখো যে আমরা যদি বাক স্বাধীনতা মানে কি, ভালো যদি আমি কথা বলতে পারি, আমি যদি ইলোকুয়েন্ট হই, তাহলেই আমি মিটিং করতে পারবো। আর মিটিং যদি আমি করি, তাহলে একটা অর্গানাইজেশন আমাদের ফর্ম হয়ে যাবে, অর্গানাইজেশন একটা ফরমেশন হয়ে যাবে। ক্লিয়ার? চলো এরপরে 19-এর 4-এ কি আছে না, আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে ঘুরতে পারি। ঠিক আছে, যে কোনো প্রান্তে আমরা কি করতে পারি? ভারতবর্ষের যে কোনো প্রান্তে 19-এর 4-এ কিসের কথা বলা হয়েছে না, যে কোনো প্রান্তে ঘোরার অধিকার। ওকে, ট্রাভেল করার অধিকার, ট্রাভেল করার অধিকার। কোথায়? না, ইন্ডিয়ার যে কোনো প্রান্তে আমি কিন্তু ট্রাভেল করতে পারি। আমাকে কেউ বাধা দিতে পারবে? আমি যদি কালকে কোচি যাব বলি, কেরলের কোচি, আমি যদি লাদাখ যাব বলি, আমি যদি কাশ্মীর যাব বলি, আমি যদি কন্যাকুমারী যাব বলি, আমি যদি নর্থ ইস্টের অরুণাচল প্রদেশ যাব বলি, আমি গুজরাট যাব বলি, আমাকে কেউ বাধা দিতে পারবে? না, আমাকে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু কোথায় বাধা পাবো জানো আমি? না, যেখানে মার্শাল ল চালু আছে, যেখানে সেনাদের আইন চলে। যেমন আমি যদি এখন গালবান ঘাটিতে একটা চীনের সঙ্গে আমাদের ক্লাস চলছে, তাহলে আমি যদি ওখানে গিয়ে বলি ও মেজর চাচা हमको थोड़ा देखने दीजिए ना कैसा है গালবান ঘাটি, ও কি বলবে? আমাকে বাস বের করে দেবে ওখান থেকে। ঠিক আছে, কোনো রকম ভাবে ওখানে ঢুকতে দেবে না। কোথায়? তাহলে যে কোনো প্রান্তে আমরা ভারতবর্ষের ইন্ডিয়াতে আমরা ঘুরতে পারি। কোথায় পারি না? না, যেখানে সেনাদের আইন চলে সেই জায়গাতে কিন্তু আমরা পারি না। ওকে, 19-এর 5-এ কিসের কথা বলা হয়েছে বাবু? না, 19-এর 5-এ বলছে বসবাস করার অধিকার। ঠিক আছে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমি কি করতে পারি? না, আমি বসবাস করতে পারি, পার্মানেন্ট রেসিডেন্ট আমি পেতে পারি। ওকে,
আমি রেসিডেন্ট আমি পেতে পারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে, ইন্ডিয়ার কোথায় না ইন্ডিয়ার যে কোনো প্রান্তের আমি রেসিডেন্ট পেতে পারি, আমি বসবাস করতে পারি, রেসিডেন্সিয়াল আমার রাইট আছে। এই রেসিডেন্সিয়াল রাইট মানে কি, যে কোনো প্রান্তে আমি বসবাস করব, আমাকে কেউ বাধা দিতে পারবে না। আমি সাপোজ ধরো আমি ব্যাঙ্গালোর গেলাম ঘুরতে, আমি মুম্বাই গেলাম, তাহলে মুম্বাইয়ে ওখানে অমিতাভ বচ্চন আছে, ঠিক আছে, শাহরুখ খান আছে, মাধুরী দীক্ষিত আছে, তারপরে অনেকে আছে আর কি, ঠিক আছে। তো সেখানে আমি যদি বলি যে বান্দ্রাতে আমি একটা ফ্ল্যাট কিনবো, বান্দ্রাতে আমি থাকবো, আমাকে কি মুম্বাই গভর্নমেন্ট বাধা দিতে পারবে? আমাকে কখনোই কিন্তু বাধা দিতে পারবে না, ঠিক আছে। তাহলে এইরকম একটা রেসিডেন্ট রাইট আমাদের এখানে আছে। তারপরে 1906 কি ছিল না, 1906 প্রপার্টি ছিল, ওকে, প্রপার্টি 1906 ছিল প্রপার্টিটা। এই প্রপার্টিটা কি হয়েছে না, এই প্রপার্টিটা এখন আর নেই। এটা কততম না 1978 সালে, ওকে, 1978 এ 44তম সিএএ মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে এটাকে এখন আর মৌলিক অধিকার নেই। এটা কোথায় না, এটাকে আইনি অধিকার করে দিয়েছে, ঠিক আছে। এটাকে এখন কি করে দিয়েছে, এটা আইনি অধিকার করে আর্টিকেল 300 এর এ তে পাঠিয়ে দেওয়া হয়েছে। বোঝা গেল? তাহলে একটা জিনিস দেখো, আমি বললাম যে এই 1906 যেটা ছিল রাইট টু প্রপার্টি, এই রাইট টু প্রপার্টিটাকে 1978 সালে 44তম সংবিধান সংশোধনী অনুযায়ী এটাকে মৌলিক অধিকার থেকে সরিয়ে আইনি অধিকার করে দিয়ে এটাকে 300 এর এ তে পাঠানো হয়েছে। কোথায় পাঠানো হয়েছে না, 300 এর এ তে পাঠানো হয়েছে। ক্লিয়ার? তাহলে এত দূর বোঝা গেছে সবার। এরপরে দেখো আছে 1907, ওকে। তো 6 হলো না, 4 5 6 হ্যাঁ 7, 1907। তাহলে 1907 কি বলা হয়েছে না, 1907 বলা হয়েছে যে আমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো ব্যবসা আমি অ্যাডপ্ট করতে পারি, ওকে। আমি বিজনেস করার অধিকার, রাইট টু বিজনেস, আমি যে কোনো ধরনের ব্যবসা আমি চাইলে অ্যাডপ্ট করতে পারি, ঠিক আছে। এই যে রাস্তার ধারে যে সমস্ত ফুচকাওয়ালা লাগে, ঠেলাওয়ালা লাগে, আইসক্রিমওয়ালা থেকে শুরু করে কেউ বাদাম বিক্রি করছে, কেউ যা খুশি যে কেউ বিজনেস করছে, এই সমস্ত ব্যবসা করার অধিকারগুলো কে দিয়েছে না, এগুলো সংবিধান আমাদেরকে দিয়েছে। কোথায় দিয়েছে না, 1907 এই জিনিসটা বলা আছে, আমি যে কোনো ধরনের ব্যবসা করতে পারবো। কিন্তু কোন ব্যবসাগুলো করতে পারবো না, যে ব্যবসাগুলো মানবতার ক্ষতি করে। সাপোজ আমি যদি বলি যে চকবাজারে গিয়ে, ঠিক আছে, যেখানে ওই প্রদীপগুলো বিক্রি হয় কালী মন্দিরের পাশে, আমি ওখানে বসে বসে বোম বিক্রি করব, একটা মেশিন গান বিক্রি করব, তলোয়ার বিক্রি করব, এটা কি পারি? এইটা কিন্তু পারি না। যে ব্যবসাগুলো মানবতার ক্ষতি করে সেই ধরনের ব্যবসা কিন্তু আমরা করতে পারবো না, আদারওয়াইজ যে কোনো ব্যবসা আমরা করতে পারি। তাহলে দেখো 19টা একবার চলো প্রথম থেকে আমি আলোচনা করে দিচ্ছি। না 19-এর 1-এ কি বলা হয়েছে দেখো, না 19-এর 1-এ বলা হয়েছে বাক স্বাধীনতার কথা। 19-এর 1-এ কিসের কথা বলা হয়েছে? 19-এর 1-এ বলা হয়েছে বাক স্বাধীনতার কথা। 19-এর 1-এ কি? 19-এর 1-এ আছে বাক স্বাধীনতা। 19-এর 2-এ কি আছে না, 19-এর 2-এ আছে সভা করতে পারবো, ঠিক আছে। 19-এর 3-এ আছে কি না, সংগঠন বানাতে পারবো। 19-এর 4-এ আছে আমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসবাস করতে পারবো। ক্লিয়ার? তারপরে 19-এর 5-এ কি আছে বললাম না, 19-এর 5-এ আছে যে সম্পত্তি ছিল সেটাকে এখন এই বসবাস করার অধিকার, ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমি বসবাস করতে পারবো। তারপরে 1906 ছিল সম্পত্তি, যেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। তারপরে 1907 কি আছে না, 1907 আছে আমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো ব্যবসা আমি অ্যাডপ্ট করতে পারবো। ক্লিয়ার? তাহলে এটার একটা খুব সুন্দর হিন্দিতে একটা ট্রিক আছে कि अगर हम अच्छा बोल सकते हैं तो हम मीटिंग कर सकते हैं, मीटिंग अगर हम करेंगे तो हम संगठन बनाना पड़ेगा, हम संगठन बनाएंगे, ठीक है। संगठन अगर बनाएंगे तो हमको भारत पर इंडिया का चारों ओर घूमना पड़ेगा, 4 में चारों ओर घूम सकते हैं हम, 5 में किसी जगह में बैठ सकते हैं, किसी जगह में हम बस जा सकते हैं। তারপরে 6 সম্পত্তি ছিল, ওটা অ্যাবলিশ করা হয়েছে 1907। हम कुछ भी व्यवसाय अपना सकते हैं। क्लियर? ओके, তাহলে 19 শেষ। এবার আমরা চলে আসবো 20-তে। ওকে, তো এই 20-তে কিসের কথা বলা হয়েছে বাবু না, 20-তে অনেকগুলো স্বাধীনতার কথা বলা হয়েছে। কি রকম না, এখানে বলা হয়েছে যে একই অপরাধের জন্য একটি সাজা। চলো লিখে নাও, আমি বলে দিচ্ছি যে একই অপরাধের জন্য, ঠিক আছে, সেম পানিশমেন্ট, একই অপরাধের জন্য একটি সাজা পাবে। ওকে, একটি সাজা। একই অপরাধের জন্য কটা সাজা পাবে না, একটি সাজা পাবে, ঠিক আছে। এটা কত 20-1-এ বলা হয়েছে। 20-2-এ কি আছে তাহলে না, 20-2-এ আছে যে সাজা ওই সময়ের আইন অনুযায়ী হবে। আমি আগে লিখে দিচ্ছি তারপর বুঝিয়ে দিচ্ছি। সাজা ওই সময়ের আইন অনুযায়ী হবে, ঠিক আছে। সাজা ওই সময়ের আইন অনুযায়ী হবে। এবং 3-এ কি আছে না, 3-এ আছে সাজার পরেও সংরক্ষণ, সাজার পরেও সংরক্ষণ,
সাজার পরেও কি আছে না সাজার পরেও ব্যক্তিকে সংরক্ষণ দিতে হবে। কিরকম বিষয়টা একটু দেখো না, এখানে বলা হয়েছে যে তুমি যদি একই অপরাধ করো অর্থাৎ 10টা মানুষকে খুন করো বা একটা মানুষকে খুন করো না কেন, জেল কভার হবে, একবারই হবে। ওকে, তো ওটাই এখানে বলেছে যে একই অপরাধের জন্য একটি সাজা, অর্থাৎ তুমি যদি 10টা মানুষকে মার্ডার করো, আমি বলছি এরকম করতে, এরকমটা করো না প্লিজ, আমরা কেউ কারো প্রাণ নিতে পারি না, আর্টিকেল 21 ওটা আমরা এখনই পড়বো যে একটা যদি এরকমটা বলে, এখানে ভারতীয় সংবিধানে এটা বলা হয়েছে যে একটা তুমি যদি একই ধরনের অপরাধ করো তাহলে জেল কভার হবে না, একটি সাজা হবে। ক্লিয়ার? সাজা ওই সময়ের আইন অনুযায়ী, কোন সময়ের আইন অনুযায়ী না যখন তুমি অপরাধটা করবে সেই সময়ের আইন অনুযায়ী কি আছে না সেই সময়ের আইন অনুযায়ী সাজা হবে। যেমন কিরকম না, ধরো যে ঔরঙ্গজেবের আমলে কি ছিল, যদি কেউ চুরি করতো সেই ব্যক্তির হাতগুলোকে কেটে নেওয়া হতো, তাহলে এখন কি চুরি করার সাজা হাত কেটে নেওয়া আছে? না, এখন কি আছে না এখন যদি কেউ চুরির কেসে ধরা পড়ে তার মোটামুটি তার 5-6 বছর জেল হবে এবং 10 থেকে 20,000 টাকা জরিমানা হবে। তাহলে ওই সময়ের কোন সময়ের, যে সময় ব্যক্তি অপরাধটা করেছে সেই সময়ের আইন অনুযায়ী সাজাটা হবে। এরপরে 3 কি আছে না সাজার পরেও ব্যক্তিকে সংরক্ষণ দিতে হবে। কি রকম না, যদি একটা ব্যক্তি সে যদি কোর্ট থাকে, যতক্ষণ না আমরা কিন্তু কোনো ব্যক্তিকে আমরা অপরাধী বলতে পারি না কতক্ষণ না পর্যন্ত না যতক্ষণ না পর্যন্ত কোর্ট তাকে আর কি অপরাধী বলে ডিক্লেয়ার করছে। তাহলে যখন কোনো ব্যক্তি সাজা পেয়ে যাবে অর্থাৎ জেল হয়ে যাবে তারপরেও কিন্তু তাকে পুলিশ প্রোটেকশনে রাখা হয়। জেলের মধ্যে যে জেল পুলিশরা থাকে তারা কি করে না তাকে প্রোটেকশন দেয়। কিসের জন্য দেয় না এই আর্টিকেল 20 বেসিসে দেয়। আর্টিকেল 20 কি বলেছে যে সাজার 23 যে সাজার পরেও ব্যক্তিকে সংরক্ষণ দিতে হবে। বলো বোঝা গেছে? ওকে, ওকে চলো তাহলে 20 সবার হয়ে গেছে। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো না 20 বলেছে যে একই অপরাধের জন্য একটি সাজা, সাজার পরেও সাজা ওই সময়ের আইন অনুযায়ী হবে এবং সাজার পরেও ব্যক্তিকে সংরক্ষণ দিতে হবে। চলো এবার আমরা চলে যাব 21। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট 21টা। দেখো 21 কি বলা হয়েছে না 21 বলা হয়েছে যে প্রাণ এবং দৈহিক স্বাধীনতা, প্রাণ এবং দৈহিক স্বাধীনতা, প্রাণ এবং দৈহিক, আমার হাতের লেখা খুব খারাপ, হ্যাঁ একটু মানিয়ে নাও, যে প্রাণ এবং দৈহিক স্বাধীনতা এখানে বলা হয়েছে। অর্থাৎ প্রাণ এবং দৈহিক স্বাধীনতা মানে কি না প্রাণ আমরা চাইলে কারো নিতে পারি না। ঠিক, তুমি যদি চাও কারোর সঙ্গে তোমার শত্রুতা আছে, তুমি তাকে দুটো গুলি করে শুট আউট করে দিতে পারবে না, এটা কিন্তু কখনোই পারবে না। আমার কেউ জান নিতে পারবে না, কখনোই পারবে না। কেন পারবে না না ভারতের সংবিধান কিন্তু আমাকে সেই অধিকারটা দিচ্ছে না যে প্রাণ আমরা কারো নিতে পারবো। আর দৈহিক অধিকারটা কি না দৈহিক অধিকারটা তোমার দেহর প্রতি কারো কিন্তু কোনো মানে তার উপরে কারো আর কি কন্ট্রোল থাকবে না। অর্থাৎ আমি যদি মানে এরকম একটা ব্যাপার যে স্ত্রীরা যারা বিবাহিত স্ত্রী হয় তাদের বিবাহিত স্ত্রীদেরকেও তাদের হাজব্যান্ডকে তাদের সঙ্গে ইন্টারকোর্স করার জন্য তাদেরকে কনসেন্ট নিতে হয়। উইদাউট এনি কনসেন্টে কিন্তু কোনো ওমেনকেও আর কি তার সঙ্গে তার দেহটা নিয়ে আমরা কিন্তু মানে নিজের অধিকার ফলাতে পারি না। ক্লিয়ার? ওকে, তো আমার বডি আমার এই অধিকার, এটাতে আর কারো অধিকার নেই, এই বিষয়টা এখানে বলা হয়েছে। কোথায় না আর্টিকেল 21-এ। ঠিক আছে, আর এই 21-এ আরো একটা জিনিসকে এখানে অ্যাড করা হয়েছে, এটা হচ্ছে তোমার প্রাইভেসি। ওকে, সো প্রাইভেসি মিন্স কি না প্রাইভেসি মানে হচ্ছে গোপনীয়তা বলে বাংলায় কি বলে এটাকে না গোপনীয়তা। অর্থাৎ আমরা যদি চাই কোনো একটা বিষয়কে গোপন রাখতে, আমাকে কি কেউ বাধা দিতে পারবে যে নিরক্ষর তোকে এটা করতেই হবে, এটা এই গোপন বিষয়টা যেটা তোর আছে এটা আমাকে দেখাতেই হবে? এটা কিন্তু পারবে, এটা কিন্তু কেউ পারে না। এমনকি এইরকমটা একটা ব্যাপার হয়েছিল যে আর কি কোনো একজন দিল্লিতে দুজন হাজব্যান্ড ওয়াইফ তারা সিজিএল দিয়ে অফিসার হয়েছেন, রক্ষা মন্ত্রকে চাকরি করতেন। তো তাদের কি হয়েছে না তাদের স্বামী স্ত্রীর মধ্যে ক্লাস হয়েছিল। তার স্ত্রী তাকে বলছেন, স্বামী তাকে বলছেন তার স্ত্রীকে যে তুমি দেখাও তুমি রাত্রি বেলায় কার সঙ্গে কথা বলছো। ঠিক আছে, তখন তাদের কিন্তু মানে এই ব্যাপারটা কিরকম হয়ে গেছিল না কোর্টে পর্যন্ত চলে গেছিল। সেই স্ত্রী তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে কি হয়েছিল না সুপ্রিম কোর্ট তার কিন্তু তার হাজব্যান্ডের চাকরিটা চলে যেতে বাধ্য করেছিল। কেন না এখানে বলেছে যে আমরা কিন্তু প্রাইভেসি কোনোভাবেই কারো হরণ করতে পারি না। ঠিক আছে, আমার মোবাইলে কি আছে এটা কিন্তু আমার বাবাও দেখতে পারে না। কত নম্বর না আর্টিকেল 21-এর বেসিসে এটা আমরা করতে পারি। ক্লিয়ার? ওকে, কিন্তু একটা জানো সেই পিঙ্ক একটা মুভি ছিল না অমিতাভ বচ্চনের পিঙ্ক, তো ওই পিঙ্কে তাপসি পান্নু সম্ভবত তাপসি পান্নু আছে, ওখানে তিনি বলছেন যে প্রাইভেসি ইজ মিথ লাইক আ ডেমোক্রেসি। এখনকার দিনে প্রাইভেসি কিন্তু আমাদের খুব একদমই থাকে না। কেন থাকে না না যারাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে তাদের দেখবে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সঙ্গে সঙ্গে অ্যাক্সেস দেয়, অ্যালাউ করতে বলে। তো কিসের অ্যালাউ চাইছে
চাইছে ও, তো দেখবে ফটো বলে যে তোমার ফটো আমি অ্যাক্সেস করতে পারবো, তোমার কন্ট্যাক্ট অ্যাক্সেস করতে পারবো, তাহলে তোমার ফোন থেকে ওই অ্যাপ্লিকেশনটা তোমার কন্ট্যাক্টসগুলোকে নিয়ে নিতে পারে, তোমার ফটো নিতে পারে, ঠিক আছে। তাই এইটা কিন্তু মানে কি বলবো যে এটা আমাদের মৌলিক অধিকারে আছে। এটা কোথায় দেওয়া হয়েছে? না এটা আর্টিকেল 21 এ দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, আমরা জানি যে এই আর্টিকেল 21 এর একটা এ আছে, কি আছে না 21 এর এ আছে। এই 21 এর এটা কি বলবো না 21 এর এটা হচ্ছে যে এখানে বলা হয়েছে, এখানে কিসের কথা বলা হয়েছে না 21 এর এতে বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বাচ্চাদের কি দিতে হবে না ফ্রি এন্ড কম্পালসরি এডুকেশন, ফ্রি এন্ড কম্পালসরি এডুকেশন, ফ্রি এন্ড কম্পালসরি এডুকেশন দিতে হবে এখানে। কাদেরকে না 6 থেকে 14 বছর বাচ্চাদেরকে। তাহলে দেখো আমি যখন তোমাদেরকে পুরো কনস্টিটিউশন যখন পড়াবো তখন আমি আর কি আরো ডিটেইলসে বলবো যে এই এবিসিডি যেখানে থাকে না এগুলোই হচ্ছে অ্যামেন্ডমেন্ট। কেন না আমরা জানি যে 24শে জানুয়ারি 1950 যেদিন সংবিধান সভার শেষ বৈঠকটা হয়েছিল সেদিন বি আর আম্বেদকর একটা কথা বলেছিলেন, তিনি হিন্দিতে এরকম বলছিলেন, मैं तुम्हारा हर एक मुसीबतों का एक मुकम्मल जवाब हूँ, कभी फुर्सत मिले तो मुझे पढ़ लेना, मैं भारत का संविधान हूँ। অর্থাৎ তোমার জীবনের যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমি কখনো যদি সময় হয় আমাকে পড়ে নিও, আমি কে, আমি ভারতের সংবিধান। ক্লিয়ার? তো সেদিনকে তিনি আরো একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন, দ্য মেইন স্ট্রাকচার অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন শুড নট বি চেঞ্জ, অর্থাৎ ভারতের সংবিধানের মূল কাঠামোকে কিন্তু পরিবর্তন করা যায় না। তাহলে এই মূল কাঠামোতে কি ছিল? 22টা পার্ট ছিল, 395টা আর্টিকেল ছিল এবং 8টা শিডিউল ছিল। তোমরা এখন দেখবে যে প্রায় পার্ট সংখ্যা 22 থেকে 25 26 হয়ে গেছে, আর্টিকেল প্রায় 400-র উপরে হয়ে গেছে, ঠিক আছে। কেন হয়েছে না ওইগুলো সব কিন্তু তুমি কোথাও 396 নম্বর আর্টিকেল দেখাতে পারবে না। সবসময় কি দেখবে আমরা যে এই 21 এর এ, 24 এর এ, 23 এর বা এরকম ভাবে প্রত্যেকটা আর্টিকেলের সঙ্গে এ বি সি ডি করে যখনই জুড়ে দেওয়া হবে তখন ওইটা কি হয়ে যাবে? ওইটা হয়ে যাবে অ্যামেন্ডমেন্ট। তাহলে এখানে অ্যামেন্ডমেন্টটা আমাদেরকে মনে রাখতে হবে যে কততম অ্যামেন্ডমেন্ট করে এটাকে মৌলিক অধিকারে নিয়ে আসা হয়েছিল। তাহলে মৌলিক অধিকারে নিয়ে আসা হয়েছে মানে এটা আগে কোথাও ছিল ভারতীয় সংবিধানে? ইয়েস, এইটা ছিল তোমার ডিপিএসপি তে ছিল। কোথায় ছিল এটা? ডিপিএসপি। এই ডিপিএসপি কি না ডিপিএসপি হচ্ছে এর পরেই, অর্থাৎ পার্ট 3 পরে যেটা আছে সেটা হচ্ছে পার্ট 4। এই পার্ট 4 এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাজ্য পরিচালনার নীতি নির্দেশমূলক তত্ত্ব এখানে বলা হয়েছে। এখানে 34 থেকে 51 নম্বর আর্টিকেল আছে, তো এটা আর্টিকেল 45 এ ছিল। এই 45 নম্বর আর্টিকেলে এমন একটা বিষয় বলা ছিল যে আর কি 6 বছরের নিচের শিশুদের স্বাস্থ্যের খেয়াল রাখবে সরকার। কত বছরে না 6 বছরের যারা নিচের শিশু তাদেরকে কিসের খেয়াল রাখবে সরকার না তাদের স্বাস্থ্যের খেয়াল রাখবে। অর্থাৎ দেখবে যে ছোট বাচ্চাদেরকে ইনজেকশন দেয়, পোলিও নানান রকম, এটা হেপাটাইটিস বি ফি অনেক কিছু দেয়। তো ওই যে ইনজেকশনগুলো ভ্যাকসিনগুলো দিচ্ছে সরকার কেন দিচ্ছে না 6 বছরের নিচের শিশুদেরকে ফ্রি দেবে সরকার, কি স্বাস্থ্যের খেয়াল রাখবে। আর 6 থেকে 14 বছরের বাচ্চাদের কিসের খেয়াল রাখবে না এডুকেশনের কথা খেয়াল রাখবে। কিসের কথা না শিক্ষার কথা। তাহলে এই বিষয়টা এখানে বলা হয়েছে যে ওখান থেকে অর্থাৎ 45 থেকে তুলে এনে এটাকে 21 এর এ করা হলো আর বলা হলো যে 6 থেকে 14 বছর বাচ্চাদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা দেওয়া হবে। তাহলে এটার একটা অ্যামেন্ডমেন্ট ছিল। এই অ্যামেন্ডমেন্টটা কি না এইটা লিখে নাও, এটা হচ্ছে 86তম সিএএ বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কত সালে হয়েছিল এটা? এটা হয়েছিল তোমার 2002 সালে। ওকে, কত সালে বললাম না এটা হচ্ছে 2002 সালে। ক্লিয়ার? তাহলে চলো 21 এর এ হয়ে গেল। এবার আমরা কোথায় চলে আসবো? এবার আমরা চলে আসবো 23 তে। আমি বেশি আর এইগুলো কিন্তু এখন অত বেশি ডেসক্রাইব করছি না। ফান্ডামেন্টাল রাইটের জন্য মোটামুটি 4-5টা ক্লাস লাগে তবে ফান্ডামেন্টাল রাইট শেষ হয়। ফান্ডামেন্টাল রাইট কিন্তু এত কম সময়ের মধ্যে শেষ হয় না, কিন্তু আমি যতটা সম্ভব ওভারভিউ একটা দেওয়ার চেষ্টা করছি। ক্লিয়ার? আস্তে আস্তে যখন আমরা লাইভ করতে পারবো, লাইভ স্ট্রিমে আমি যখন আসবো তখন এই ফান্ডামেন্টাল রাইটের 3 ঘন্টার ক্লাস করাবো। কেমন? চল তাহলে এবার আমরা কোথায় চলে যাব না 21 হয়ে গেল, এবার 22। এই 22 তে কিসের কথা বলা হয়েছে? এখানে গ্রেফতারি অর্থাৎ অ্যারেস্টের কথা এখানে বলা হয়েছে। অ্যারেস্টের কথা। ওকে, অর্থাৎ এই অ্যারেস্ট বিষয়টা কি না আমরা জানি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে হলে তাকে কি দেখাতে হবে পুলিশকে না ওয়ারেন্ট দেখাতে হবে। কি দেখাতে হবে? ওয়ারেন্ট দেখাতে হবে। অর্থাৎ কোনো পুলিশ এসে যদি তোমার বাড়ি ঠকঠক করে বলে চল আমার সঙ্গে থানায় চল, তুমি তাকে কি বলবে যে আগে ওয়ারেন্টটা দেখান স্যার তবে না আমি যাব। এই ওয়ারেন্টটা ইস্যু কে করে? ওয়ারেন্ট ইস্যু করে কোর্ট। তাহলে এখানে কিসের কথা বলা হয়েছে 22-এ না গ্রেফতারি সংরক্ষণের কথা বলা হয়েছে। কেমন? আর একটা জিনিস কি না এই গ্যারেজ অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে কোথায় নিয়ে যেতে হবে না নিয়ারেস্ট কোর্টে নিয়ে যেতে হবে। এই বিষয়টাও এখানে বলা হয়েছে।
ওকে, নিয়ারেস্ট কোর্টে নিয়ে যেতে হবে, নিকটবর্তী আদালতে নিয়ে যেতে হবে। কখন না উইদিন 24 আওয়ার্স, উইদিন 24 আওয়ার্স। তাহলে 22 বোঝা গেল যে 22 এ কিসের কথা বলা হয়েছে, গ্রেফতারির সংরক্ষণ। এখানে কি না গ্রেফতার করার আগে ওয়ারেন্ট দেখাতে হবে এবং 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী আদালতে নিয়ে যেতে হবে। তাহলে এটা 22 নাম্বার হয়ে গেল। এই 22 এর পরে আমরা কোথায় চলে আসবো না এরপরে দেখো এই 19 থেকে 22 পর্যন্ত যে আর্টিকেল গুলো না, এই আর্টিকেল গুলোকে কি বলা হয় জানো, এগুলোকে বলা হয় স্বাধীনতার অধিকার। ওকে, স্বাধীনতার অধিকার কত না 19 থেকে 22 পর্যন্ত যে আর্টিকেল গুলো, এগুলোকে বলা হয় কি না রাইট টু ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীনতার অধিকার 19 থেকে 22। আমি এগুলোকে নিয়ে পরে মানে ভাগ ভাগ করে নেব। আমি একটু তাড়াতাড়ি করছি বিকজ সময়টা আমাদের খুব কম। চলো আমরা চলে যাই 23 তে, আর্টিকেল 23 তে চলে যাব। আর্টিকেল 23 তে কি বলা হয়েছে জানো, এখানে বলা হয়েছে কোনো মানুষকে দিয়ে আমরা কিন্তু বেগার খাটাতে পারবো না, অর্থাৎ বিনা বেতনে কাজ করাতে পারবো না। ওকে, কোনো ব্যক্তিকে আমরা বিনা বেতনে কাজ করাতে পারবো না, বিনা বেতনে আমরা কিন্তু কাজ করাতে পারবো না, বিনা বেতনে কাজ করাতে পারবো না, বিনা বেতনে। এখন দেখবে ধান চাষের কাজ চলছে বিভিন্ন জায়গায়, তো কোনো একটা মজদুরকে তুমি নিয়ে এলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার ক্ষেতটা তুমি তাকে হাল বাহ করালে, ঠিক আছে, এবং সন্ধ্যাবেলায় বললে যে তুই বাড়ি চলে যা, তোকে কোনো পয়সা পাতি দেবো না, এইটা কিন্তু চলবে না বাবু। তুমি সারাদিন একটা মানুষকে দিয়ে বাড়িতে কাজ করাচ্ছ আর সন্ধ্যাবেলা বলছো যে যা এক কাপ চা খা চলে যা, এইটা কিন্তু হবে না, তাকে কিন্তু মজুরি দিতে হবে। সাপোজ তুমি কোথাও একটা ট্রেনে বাসে ইয়েতে ট্রাভেল করছো, যে স্টেশনে নামলে, স্টেশন থেকে নেমে তুমি ধরো ট্যাক্সি স্ট্যান্ড এলে পুরুলিয়া, তাহলে ওই স্টেশন থেকে ট্যাক্সি স্ট্যান্ড আসার পরে তুমি যদি ওই টোটোওয়ালাকে 1 টাকা ধরিয়ে দাও আর বলে যা হয়ে গেছে, ও কি বলবে যে স্যার বেগারি হয়ে গেল, এটা কিন্তু করবেন না। অর্থাৎ বিনা বেতনে আমরা কিন্তু কাজ করাতে কাউকে দিয়ে পারবো না। ওকে, বোঝা গেছে। চল এরপরে 24, এরপরে আমরা আসবো কোথায় না এরপরে আসবো 24। এই 24 এ কি আছে না বিলো, ওকে, বিলো 10%, বিলো 14 এর যে সমস্ত এজ গ্রুপের পিপলরা আছে, বিলো 14 এজের কোনো ইয়েকে দিয়ে, চাইল্ডকে দিয়ে আমরা কিন্তু কোনো ভয়ঙ্কর বা বিপজ্জনক কাজে আমরা লাগাতে পারবো না। ওকে, এই 14 বছরের নিচে কম বয়সী শিশুদেরকে দিয়ে আমরা কিন্তু কোনো বিপজ্জনক কাজ করাতে পারবো না। এই বিষয়টাই বলা হয়েছে কোথায় না এই আর্টিকেল 24 এ, অর্থাৎ 24 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে কোনো 14 বছরের কম বয়সী শিশুকে দিয়ে আমরা কিন্তু কোনো ভয়ঙ্কর কাজ করাতে পারবো না। কিসে কোন জায়গাতে কাজ করাতে পারবো না, আমরা এদেরকে কুটির শিল্পে কাজ করাতে পারবো। আমাদের পুরুলিয়াতে দেখবে ওই ঝালদার কাছে যে সমস্ত গ্রামগুলো আছে, সেখানে দেখবে বিড়ি বাঁধার কাজ করে, তো তাদের বাড়ির মা কাকিমার সঙ্গে বাড়ির ছোট ছোট বাচ্চারাও এরকমটা কাজ করে। পশ্চিম মেদিনীপুরে একটা জায়গা আছে সবং, ওই সবঙ্গে দেখবে মাদুর শিল্প আছে, ওই মাদুর শিল্পেও যেন বাড়ির মা কাকিমাদের সঙ্গে কারা কাজ করে না বাড়ির ছোট বাচ্চারা বেশি কাজ করে। ওকে ওকে, চলো তাহলে এই 23 আর 24 কি না এই দুটো হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট টু এক্সপ্লয়টেশন। ওকে, আমি এইগুলোকে ভাগগুলোকে পরে আলাদা করে একদিন সময় করে ক্লাসে করব, আজকে আর ওগুলো নিয়ে অত বিশেষ যাচ্ছি না। যে এই দুটোকে 23 এবং 24 কে বলে শোষণের বিরুদ্ধে অধিকার। ওকে, চল তাহলে 23-24 হয়ে গেছে। এবার আমরা কোথায় আসবো না এবার আসবো আমরা 25 নম্বর আর্টিকেলে। ওকে, চল আমি চেষ্টা করবো আজকে ফান্ডামেন্টাল রাইটটা শেষ করে দেওয়া, দেখি কতক্ষণ হলো সময়। ওকে ঠিক আছে, চলো এখন অনেকটা সময় আছে। তাহলে কত নাম্বার এবার আসবো না এবার আসবো 25। তাহলে 25 নম্বর আর্টিকেলে আছে কি না ব্যক্তিগত ধার্মিক স্বাধীনতা। কি আছে এখানে না এখানে আছে ব্যক্তিগত, এখানে আছে ব্যক্তিগত ধার্মিক স্বাধীনতা, ব্যক্তিগত ধার্মিক স্বাধীনতা। অর্থাৎ আমি চাইলে যে কোনো ধর্ম অ্যাডপ্ট করতে পারি কি পারি না, আমি যে কোনো ধর্ম অ্যাডপ্ট করতে পারি কি পারি না, অবশ্যই পারি। আমাকে কি কেউ বাধা দিতে পারবে না, আমাকে কিন্তু কেউ বাধা দিতে পারবে না। আমি যে কোনো ধর্ম কিন্তু অ্যাডপ্ট করতে পারি। ঠিক আছে, আমি কাল যদি চাই আমি মুসলিম হয়ে যেতে পারি, পরশু আমি যদি চাই জৈন হয়ে যেতে পারি, তারপরে দিন আমি খ্রিস্টান হতে পারি, তারপরে দিন আমি পার্সি হতে পারি। আমি যে কোনো ধর্ম অ্যাডপ্ট করতে পারি, আমাকে কিন্তু কেউ বাধা দিতে পারবে না। আমি বাড়ির মধ্যে আমি ভগবানকে এইরকম করে ডাকবো না এইরকম করে ডাকবো না এইরকম করে ডাকবো, ইটস মাই ম্যাটার। এখানে কিন্তু আমাকে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা সম্পূর্ণ আমার নিজের ব্যাপার। তো এই অধিকারটাই দেওয়া হয়েছে কোথায় না আর্টিকেল 25 এ। ওকে চল এবার আমরা কোথায় আসবো না এবার আসবো আমরা 26 এ। তো আর্টিকেল 26 এ কি আছে বাবু না এখানে সামগ্রিক ধার্মিক স্বাধীনতার কথা বলা হয়েছে। কিসের কথা না এখানে সামগ্রিক ধার্মিক স্বাধীনতা।
তাহলে এই ব্যক্তিগত ধার্মিক স্বাধীনতা কি বলেছে না নিজে যেমন খুশি ধর্মাচরণ করো, কেউ তোমাকে বাধা দেবে না। এই ব্যক্তিগত ধার্মিক স্বাধীনতার বেসিসেই দেখবে হিন্দুরা টিকি রাখে, মুসলিমরা দাড়ি রাখে, ঠিক আছে? এটা কে রাইটটা দিচ্ছে তাকে না কনস্টিটিউশন রাইটটা দিচ্ছে। কত নম্বর আর্টিকেল অনুযায়ী? না আর্টিকেল 25 অনুযায়ী। এখানে 26 এ কি আছে না সামগ্রিক ধার্মিক স্বাধীনতা। আমি আর এখানে ধার্মিক স্বাধীনতা লিখলাম না, যেহেতু উপরে লিখে দিয়েছি তাই এখানে ডট ডট করে দিয়েছি। তাহলে এই সামগ্রিক যে ধার্মিক স্বাধীনতা বিষয়টা, এটা কি না এটা হচ্ছে যে অনেকজন মিলে ধর্মাচরণের অধিকার। তাহলে দেখবে যে নামাজের সময়, ঈদের সময় যে যখন মুসলিম ভাইরা নামাজ পড়ে তখন দেখবে একটা পুরো রাস্তাকে জাম করে তারা বসে যায় এবং সেখানে তারা নামাজ পড়তে থাকে, যেমন কলকাতাতে রেড রোডে হয়, ওকে, আমাদের পুলিয়ার এখানেও হয়। তো সেই রকম ভাবে তখন কিন্তু পুলিশ তাদেরকে প্রোটেকশন দেয়। কেন দেয় না? এটা তারা কি অধিকারটা দিয়েছে রাস্তার উপরে এরকম নামাজ পড়া? না আর্টিকেল 26 দিয়েছে। ক্লিয়ার? এরপরে দেখবে কোনো সময় দুর্গাপূজার সময় আমাদের দেখবে পুরুলিয়ার এই নর্থ লেক রোডটা, রাঘুপুর মোড় থেকে এই রোডটা পুরো জ্যাম করে দেয়, ঠিক আছে? প্যান্ডেল লাগিয়ে দেয়। কেন লাগিয়ে দিচ্ছে? কে তাকে অধিকারটা দিচ্ছে ওইরকম রাস্তার উপরে প্যান্ডেল লাগানোর? এই আর্টিকেল 26 দিচ্ছে, ঠিক আছে? তোমরা দেখবে যে ওই কীর্তন হয়, কীর্তনের সময় একদল মানুষ দেখবে না 500-600 মানুষ একসঙ্গে কোনো একটা রাস্তার উপর দিয়ে তারা আর কি র্যালি করে নিয়ে যাচ্ছে, হরিবোল হরিবোল এরকম করতে করতে। তাহলে তাদেরকে কে রাইটটা দিচ্ছে ওরকম রাস্তার উপর দিয়ে একটা র্যালি নিয়ে যাওয়ার, একটা ধার্মিক র্যালি নিয়ে যাওয়ার? না ওকে রাইটটা দিচ্ছে আর্টিকেল 26। বলো বোঝা গেছে সবার? ওকে, চলো আর আমি সময় নষ্ট করবো না বেশি, চলো 27 এ আমরা চলে যাই। 27 এ কি বলা হয়েছে বাবু? না 27 এ বলা হয়েছে যে ধার্মিক কার্যের জন্য রাখা সম্পত্তিতে ট্যাক্স ফ্রি। ওকে, এটা কি বলা হয়েছে না ট্যাক্স ফ্রি হয় কোনগুলো? না যে সম্পত্তিটা ধার্মিক কার্যের জন্য রিলিজিয়নের বেসিসে, ওকে, যে সম্পত্তিটা কিসের জন্য রাখা হয়েছে? না ধার্মিক কাজের জন্য। কিসের জন্য? না ধার্মিক কাজের জন্য যে সম্পত্তিটা রাখা হয়েছে সেই সম্পত্তিটাতে কি না কোনো ট্যাক্স লাগবে না, সেটা কিন্তু ট্যাক্স ফ্রি হয়ে যায়। কিরকম না কোনো একটা মন্দির নির্মাণ কল্পে যদি আর কি তুমি 500 কোটি টাকা 1000 কোটি টাকা রেখে দাও না, সেখানেও কিন্তু কোনো ট্যাক্স লাগবে না। বাট আমরা ইকোনমিক্সে পড়বো, আমি তোমাদেরকে ইকোনমিক্স কালকে ইকোনমিক্স করাবো। সো ওই ইকোনমিক্সে আমরা দেখবো যে যখন কোনো আর কি 5 লাখ টাকার উপরে কেউ যদি ইনকাম করছে এক বছরে, তখন গভর্নমেন্ট সেখান থেকে 30% ট্যাক্স নিয়ে নেয়। এই ট্যাক্সটাকে বলে ডিপোজেবল। এই ট্যাক্স দেওয়ার পরে ওই মানুষটার কাছে যে টাকাটা পড়ে থাকে এটাকে বলে ডিপোজেবল ইনকাম, ঠিক আছে? তো ওই 30% ট্যাক্স কিন্তু এই ধার্মিক কার্যের জন্য রাখা কোনো সম্পত্তিতে গভর্নমেন্ট নিতে পারে না। এটাই বলা হয়েছে আর্টিকেল 27। ওকে, চলো এরপর আছে আমাদের 28। এই 28 এ কিসের কথা বলা হয়েছে বাবু? না এই 28 এ যে বিষয়টার কথা বলা হয়েছে সেটা হলো কি না কোনো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সেই সরকারি প্রতিষ্ঠানে কিন্তু কোনো রকম কোনো ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না, ঠিক আছে? সরকারি প্রতিষ্ঠানে আমি লিখে দিচ্ছি যে সরকারি প্রতিষ্ঠানে ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? না ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। এটা কিন্তু মানে কেটে দিলাম, ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না, ঠিক আছে? ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। কোথায় দেওয়া যাবে না? না সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানে কিন্তু কোনো ধার্মিক শিক্ষাটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না বলো তো? কেন দেওয়া যাবে না? সরকারি প্রতিষ্ঠানে ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না কেন? না যখন একটা সরকারি প্রতিষ্ঠানে যদি ধার্মিক শিক্ষা দেয় তাহলে কি হয়ে যাবে সেটা? না সেটা ধর্মের উপরে চলতে থাকবে। তখন কি সেখানে ওই জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে আমরা কারোর সঙ্গে মানে সবার সঙ্গে সমানভাবে ব্যবহার করতে পারবো না। কোনো একটা ধর্মকে যদি বেশি প্রাধান্য দেওয়া হয় তাহলে সেই ধর্মের ছেলেমেয়েরা তখন কি হবে না সেখানে বেশি করে এনরোল হবে, তখন সেটা একটা ধার্মিক প্রতিষ্ঠান হয়ে যাবে, তখন আর সেটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলে থাকবে না। ক্লিয়ার? ওকে, চলো 28 যদি হয়ে গেছে তাহলে এই চারটা আর্টিকেল দেখো, এই 25, 26, 27 আর 28 এই আর্টিকেলগুলোকে কি না ধর্মীয় স্বাধীনতার অধিকার বলা হয়। আমি একবার কুইক রিভিশন করে দিচ্ছি। দেখো না 25 এ বলেছে ব্যক্তিগত ধার্মিক স্বাধীনতা, ব্যক্তিগত কথাটা আছে এখানে। 26 নম্বরে আছে সামগ্রিক ধার্মিক স্বাধীনতা, অর্থাৎ সবাই মিলে ধর্মাচরণ অধিকার, ঠিক আছে? আর 27 নম্বরে বলা হয়েছে কোনো ধার্মিক কার্যের জন্য যে রাখা যে সম্পত্তিগুলো, যে প্রপার্টিটা, সেটা কিন্তু ট্যাক্স ফ্রি হবে, সেখানে কিন্তু কোনো ট্যাক্স লাগবে না। আর 28 বলা হয়েছে কি না সরকারি প্রতিষ্ঠানে কিন্তু কোনো রকম কোনো ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না। ক্লিয়ার? চলো তাহলে 25, 26, 27, 28 হয়ে গেল। এবার আমরা চলে আসবো আর্টিকেল 29 এ। কোথায় চলে আসবো আমরা? এবার আমরা চলে আসবো আর্টিকেল 29 এ, ঠিক আছে? চলো আর্টিকেল 29। এবার আমরা আসবো আর্টিকেল 29 এ। এই আর্টিকেল 29 এ কিসের কথা বলা হয়েছে বাবু? না এই আর্টিকেল 29 এ যে বিষয়টাকে নিয়ে আমাদেরকে আলোচনা করা হয়েছে
সেটা হলো যে কোনো মাইনরিটিকে, কি বললাম, কোনো মাইনরিটিকে আমরা কিন্তু তার শিক্ষা এবং সংস্কৃতির বেসিসে, তার ধর্ম এবং সংস্কৃতির এই ল্যাঙ্গুয়েজ এবং কালচার, ওকে, ধর্ম এবং সংস্কৃতি এই দুটো ভাষা এবং সংস্কৃতি, আমি সরি বারবার আমার গন্ডগোল হয়ে বিষয়টা, আমি কি বললাম যে কোনো মাইনরিটিকে তার ল্যাঙ্গুয়েজ এবং কালচার, ওকে, তার ভাষা এবং সংস্কৃতি, কি বললাম যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, তার ভাষা এবং সংস্কৃতির বেসিসে আমরা কিন্তু তাদের সঙ্গে কোনো ডিসক্রিমিনেট করতে পারি না, ওকে, ডিসক্রিমিনেট করতে পারি না। কিসের বেসিসে? না ল্যাঙ্গুয়েজের বেসিসে আর কালচারের বেসিসে। কোনো যদি একটা মাইনরিটি মানে কারা জানো না, যে কোনো জায়গাতে যদি 10%-এর নিচে কোনো পপুলেশন থাকে তারাই কিন্তু মাইনরিটি হয়ে যায়। আমরা জানি যে নাগাল্যান্ডে প্রায় 90% মানে 87% নাগাল্যান্ডে কারা মেজরিটি জানো না, মেজরিটি ওখানে খ্রিস্টান। কারা মেজরিটি ওখানে না, মেজরিটি ওখানে খ্রিস্টান। তাহলে বাকি 6% মনে হয় হিন্দু আছে আর 3% মনে হয় মুসলিম আছে। তাহলে ওই নাগাল্যান্ডে মাইনরিটি কারা না, নাগাল্যান্ডে মাইনরিটি হচ্ছে হিন্দুরা। সেখানে মেজরিটি কারা? সেখানে মেজরিটি হচ্ছে খ্রিস্টানরা। তাহলে এই মাইনরিটি কনসেপ্ট বোঝা গেল। মাইনরিটি নিয়ে আমরা পরে বুঝবো, আগে এই বিষয়টা বুঝো যে এইখানে বলা হয়েছে যে কোনো মাইনরিটিকে আমরা কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজ, তার ভাষা এবং তার কালচার অনুযায়ী তার সঙ্গে আমরা ডিসক্রিমিনেট করতে পারি না। ক্লিয়ার? এটাই 29-এ বলা হয়েছে। এরপরে আর্টিকেল 30-তে কি বলা হয়েছে না, 30-তে বলা হয়েছে কোনো মাইনরিটি যদি মেজরিটিদের সঙ্গে শিক্ষা গ্রহণে অসম্মত হয়, ব্যাপারটা বোঝো যে কোনো মাইনরিটি স্টুডেন্টরা তারা যদি মেজরিটি অফ স্টুডেন্টদের সঙ্গে, যেখানে মেজরিটি অফ, সাপোজ কোনো 10টা মুসলিম ছেলে এমন একটা স্কুলে পড়ছে যে স্কুলটাতে ম্যাক্সিমাম সব হিন্দু ছেলে মেয়ে বা খ্রিস্টান ছেলে মেয়ে, তারা যদি সেখানে, অর্থাৎ মাইনরিটি স্টুডেন্টরা সেখানে যদি শিক্ষা গ্রহণে অসম্মতি প্রকাশ করে, তখন তারা যদি চায় তাহলে নিজেদের একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে। সরকার তাদেরকেও কি দেবে না, সরকার তাদেরকেও দেবে কিসে না, সরকার তাদেরকেও কিন্তু আর কি এড দেবে, অর্থাৎ অর্থ সাহায্যটা করবে। বোঝা গেল? 30 নম্বর কি বলা হয়েছে না, 30 নম্বরে আমি আবার বলছি যে 30 নম্বরে বলা হয়েছে যে যদি কোনো মাইনরিটি মেজরিটিদের সঙ্গে শিক্ষা গ্রহণে অসম্মত হয় তাহলে তারা চাইলে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে। সরকার তাদেরকেও কি দেবে না, সরকার তাদেরকে অর্থ সাহায্যটা করবে। ক্লিয়ার? এরপরে আছে আর্টিকেল 31। এই আর্টিকেল 31-এ কিসের কথা বলা হয়েছে জানো? এখানে ছিল পৈতৃক সম্পত্তির কথা, কিন্তু এটাও ওই 44তম সংবিধান সংশোধন 1978-এ এটাকেও অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। এটাও আর এখন নেই। এটাও কোথায় চলে গেছে না, এটাও চলে গেছে 300-এ। এরপরে যেটা আছে সেটা হলো আর্টিকেল 32, সেটা হচ্ছে রিট। কিসের কথা না, সেটা হচ্ছে রিট। এই রিটটা কি জানো? রিট হচ্ছে যে এটা অনুযায়ী, অর্থাৎ আমাদের এই সমস্ত মৌলিক অধিকারগুলো যদি আমাদের কোনো কারণে খর্ব হয়, এই পুরো যে মৌলিক অধিকারগুলো পড়লাম আমরা, এই মৌলিক অধিকারগুলো যদি আমাদের কোনো রকমের খর্ব হয়, তাহলে এই আর্টিকেল 32-এর প্রয়োগ করেই আমরা কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারবো, আর না হয় 226-এর প্রয়োগ করে আমরা কিন্তু হাইকোর্টে যেতে পারবো। ঠিক আছে? এটাকে বি.আর. আম্বেদকর কি বলেছিলেন? বি.আর. আম্বেদকর এটাকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন। কে না, আম্বেদকর। ওকে, আম্বেদকর এটাকে কি বলেছিলেন? আম্বেদকর এটাকে বলেছিলেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। এখানে 5টা রিটের কথা বলা হয়েছে। আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, আজকে আলোচনা করছি না, বিকজ আমাদের প্রায় 1 ঘন্টা সময় হয়ে গেছে। আর এই 5টা রিট কি জানো না, এটা হচ্ছে হেভিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ, ম্যান্ডামাস বা পরমাদেশ, ঠিক আছে, কিউ ওয়ারেন্টো বা কি প্রতিষেধ, উৎপ্রেষণ, সার্জিওরি অ্যান্ড প্রোহিবিশন। ঠিক আছে? চলো, বাংলা টার্মগুলো থেকেও কিন্তু ইংলিশ টার্মগুলো বেশি ইম্পর্টেন্ট। হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কিউ ওয়ারেন্টো, সার্জিওরি, প্রোহিবিশন। হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কিউ ওয়ারেন্টো, প্রোহিবিশন, সার্জিওরি, এই 5টা রিটের কথা বলা হয়েছে। আমি পরবর্তী ক্লাসে রিটগুলোকে নিয়ে আলোচনা করবো, বিকজ এগুলোকে অনেকটা বুঝতে হবে। ঠিক আছে? তোমাদের নিশ্চয়ই এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্টটা, মৌলিক অধিকার কি জিনিস। আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। আমিও বলছি যে এই ক্লাসটার মধ্যে তোমাদের পুরো কনসেপ্টগুলো সব ক্লিয়ার হবে না, বাট তোমরা একটা ওভারভিউ পাবে। আমি পরবর্তী ক্লাসে যখন লাইভ করে এগুলোকে পড়াবো, তখন প্রত্যেকটা জিনিসকে একদম চুলচেরা বিশ্লেষণ করে পড়াবো। ঠিক আছে? চলো, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। অ্যান্ড আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, তোমরা 1K সাবস্ক্রাইবার করে দাও। তোমাদের ফ্রেন্ড সার্কেলে সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ এটাকে একটু তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো, যাতে পশ্চিমবঙ্গের একদম
সবচেয়ে দরিদ্র থেকে দরিদ্র ছেলে মেয়েটাও এইগুলো অ্যাক্সেস করতে পারে এবং এই পড়াশোনাটা মানে তারা পায়, অ্যাভেল করতে পারে। তাহলে আমি কথা দিচ্ছি তোমাদেরকে, আমি নীলোৎপল স্যার, আমি কথা দিচ্ছি যে প্রত্যেকটা সাবজেক্টকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, চাইল্ড সাইকোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, এই যে 10টা সাবজেক্ট, এই 10টা সাবজেক্টকে আমি একদম ধোঁয়া করে দেবো তোমাদেরকে। প্রত্যেকটা সাবজেক্টকে একদম ক্লিয়ার করে দেবো, জলের মতো ধারণাগুলো স্বচ্ছ হয়ে যাবে। জাস্ট তোমরা আমাদেরকে সাপোর্ট করে যাও, ঠিক আছে? ওকে, চলো বাই, লাভ ইউ অল, বাই, ভালো থেকো সবাই, গুড নাইট।